নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। স্বাধীনতার ৭৫ বছর পর এংলার বাজার কালীবাড়ি উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান। পরকীয়া প্রেমের জের, বিষ পান করিয়ে গৃহবধূকে হত্যা, আটক অভিযুক্ত স্বামী। শ্রীভূমিতে বাস ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১৫। দলচড়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগে বেআইনি কার্যকলাপে জড়িত জীবিকা সখী। সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্র বিক্ষোভ এআইডিএসর। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জেলা কংগ্রেসের। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সেজে উঠছে টাউন ঈদগাহ সহ শ্রীভূমি জেলা। শ্রীভূমি জেলার বজেন্দ্রনগর এলাকায় সংঘটিত হলো ভয়াবহ পথ দুর্ঘটনা। শ্রীভূমি শহর থেকে রাঙ্গামাটি অভিমুখে যাওয়া যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়। কন্টেনার ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান বাস চালক হানিফ চৌধুরী। নিহত বাস চালকের ঘর পাতারকান্দি সমষ্টির কোটামণি এলাকায়। AS10 AC 225 নম্বরের যাত্রীবাহী বাস ও AS26C 9588 নম্বরের ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়। আসাম ত্রিপুরা সংযোগী ৮ নং জাতীয় সড়কের বজেন্দ্রনগরে সংঘটিত হয় এই পথ দুর্ঘটনা। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জনের অধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে বহু যাত্রীর অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ড্রাইভার খেতলা রাখাচ্ছে ড্রাইভার শেষ ড্রাইভারটা পান দিয়া স্টারিং দিবা করতে বাসে আর কন্টেনার টাকে মারা গেছে ড্রাইভার তো বুঝিয়ে না খেতে আচ্ছা সময় গাড়ি বাসের সামনে আমরা পুরো শেষ আর টাকা ড্রাইভারটা ওখান থেকে ট্রাকের ড্রাইভার আহত হয়েছে প্রায় 14-15 জনের মতো, মোটামুটি বেশি রকম হয়েছে। কয়েকজনের মারা গেছে কয়জন? মারা গেছে একজন, তাই নাম কি আছে? তাই নাম দিয়ে সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসর ছাত্র বিক্ষোভ শ্রীভূমি শহরে। স্নাতকোত্তরে ভর্তি হবার জন্য এইচএস পাস ছাত্রছাত্রীদের সিইউইটি পরীক্ষা বাধ্যতামূলক করেছে শিক্ষা বিভাগ। এরই প্রতিবাদে শনিবার ছাত্র বিক্ষোভ শ্রীভূমি শহরে। এদিন ছাত্র বিক্ষোভের পর এআইডিএসও কর্মীরা জানান তারা সিইউইটি পরীক্ষা বিরোধী। উচ্চ মাধ্যমিকের মার্কের ভিত্তিতে সকল ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির দাবি জানান তারা। সিইউটি পরীক্ষা সেন্টার শ্রীভূমি জেলায় না থাকায় বিগত বছরেও শ্রীভূমি জেলার ছাত্রছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কাছাড়, কার্বি আংলং, গুয়াহাটি, ডিব্রুগড় জেলায় গিয়ে শ্রীভূমি জেলার ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হয়েছে, যার দরুন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান এআইডিএসও কর্মীরা। দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের অনেক ছাত্রছাত্রী এ পরীক্ষায় বসতে না পেরে তাদের স্নাতকোত্তর পড়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছিল বিগত বছর এআইডিএসর আন্দোলনের ফলে সিইউটি পরীক্ষা ছাড়াও ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পেরেছেন বলেও জানান ছাত্র সংগঠনটির কর্মীরা। এবছরও ছাত্রবিরোধী সিইউইটি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে এআইডিএসর পক্ষ থেকে ছাত্র বিক্ষোভের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া ডিএসও আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। এই যে সিইউটি আপনারা জানেন, সম্প্রতি যে সিইউটি চালু করা হয়েছে গত বছর থেকে আমরা দেখছি এই সিইউটি পরীক্ষার মাধ্যমে স্নাতকোত্তরে ভর্তি হতে হয়। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে আরেকটা এন্ট্রেন্স দিয়ে তারপর ছাত্রছাত্রীদেরকে ডিগ্রিতে অ্যাডমিশন নিতে হয়। তারই প্রতিবাদে আমরা সাব্যস্ত হয়েছি। বন্ধুগণ, আমরা চাই না এই সিইউটিটা চালু হোক। এই যে সিইউটির মাধ্যমে গরিব সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষার আলোর বাইরে চলে যাচ্ছে। গত বছর আমরা দেখেছি যে আপনারাও জানেন যে এই সিইউটি পরীক্ষা এই করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কোনো সেন্টার ছিল না, সেটা শুধু কাছাড় জেলায় ছিল। এবং বাংলা মাধ্যমের যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো হয়েছে বাইরে কার্বি আংলং কিংবা ডিব্রুগড়, গুয়াহাটি। তাতে দেখা গেছে যে সাধারণ গণের ছাত্রছাত্রীরা সেখানে পৌঁছতে পর্যন্ত পারেনি, ফলে শিক্ষার আওতায় ওরা থাকতে পারেনি, শিক্ষার আলোর বাইরে চলে গেছে।
কিন্তু আমরা ডিএসও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত বছর আন্দোলনের ফলে নন সিইউটিতে ওরা ভর্তি নিয়েছে, এবছরও এটা চালু হয়েছে। আমরা দাবি করছি এই সিইউটিটা পূর্ণ বাতিল করা হোক। হায়ার সেকেন্ডারি পরীক্ষা যে মার্কস, সেই মার্কসের ভিত্তিতে ভর্তির যেন সুযোগ প্রদান করা হয়। কারণ আবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, দেখবেন যে হাইলাকান্দি এবং করিমগঞ্জে এই সেন্টারগুলো নেই। কেন নেই? এই বৈষম্যতা কেন হচ্ছে? তাহলে যদি তোমরা সিইউটি চালু করেছো, তাহলে তো সমস্ত জেলায় জেলায় সিইউটির সেন্টার থাকবে, সেটা নেই। কাছাড় জেলাতে শুধু আছে। দেখা যাবে সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা যদি মনে করে ট্রেন ধরে গিয়ে পরীক্ষা দেবে, সেটাও সম্ভব হবে না। জ্যামে আটকে পড়ে গিয়ে ওরা পরীক্ষা দিতে পারবে না। এইভাবে হচ্ছে। আমরা তাই পূর্ণবার বলছি যে এই সিইউটি আমরা মানছি না। এটা অত্যন্ত ছাত্র স্বার্থ বিরোধী। নিম্ন মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীদের শিক্ষার আলোর বাইরে চলে যাবে এই সিইউটিটা থাকলে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সেজে উঠছে শ্রীভূমি জেলা। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের নবম মাস রমজান মাস, দশম মাস অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন সারা বিশ্বে ঈদ উদযাপন করা হয়। ঈদ উল ফিতর কথাটির অর্থ হলো রোজা ভাঙ্গার উৎসব। রমজান মাসে রোজা ভাঙ্গা হয় ঈদের দিন। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সেজে উঠছে শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহ। শনিবার ঈদ উল ফিতর উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয় টাউন ঈদগাহ কমিটির পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলন থেকে ঈদগাহ কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান, এবার টাউন ঈদগাহে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কারি মৌলানা আব্দুল হান্নান মিসবাহ সাহেব। ঈদ উল ফিতরের দিন সকাল 7টা থেকে 7:45 অবধি টাউন ঈদগাহে কচিকাচাদের গজল, কিরাত ইত্যাদি অনুষ্ঠিত হবে। 8টা থেকে প্রধান অতিথি ভাষণ প্রদান করবেন। 8:30 সাংগঠনিক বৈঠকের পর সকাল 9টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে শহরের টাউন ঈদগাহে মেডিকেল ক্যাম্প সহ পিএইচির পক্ষ থেকে জলের ব্যবস্থাও করা হবে বলে জানান ঈদগাহ কমিটির সদস্যরা। আমরা আজকে যে কথাটা জানাতে চাইছি আপনাদেরকে, যে আমাদের সম্ভবত আগামী সোমবারে ঈদ হবে। তো এবারকার ঈদে আমরা প্রধান অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি কারি মৌলানা আব্দুল হান্নান মিসবাহ সাহেব। উনি একজন ইসলামিক স্কলার, MA in Islamic Studies from Jamia Millia University, New Delhi, MA in Urdu from Assam University, Silchar। আর বর্তমানে তিনি কর্মরত সঞ্চালক হিসাবে ডিরেক্টর মাদ্রাসা উসমানিয়া ইসলামিয়া খুজাই। আমরা এই দিন অন্যান্যবার মতো এবারও আমরা শুরু করব। সকাল 7টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। 7টা থেকে 8:30 পর্যন্ত কচিকাচারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের এখানে হামদ, নাদ, গজল, কিরাত ইত্যাদি অনুষ্ঠান তারা করবে। 8:30 থেকে শুরু হবে আমাদের প্রধান অতিথি যিনি, তার ভাষণ। সেখানে উনি প্রায় 45 মিনিটস ভাষণ দান করবেন। তারপরে আমাদের ঈদগাহ কিছু সাংগঠনিক ব্যাপার থাকে প্রত্যেক বছরই। তো 8:30 থেকে আমরা শুরু করবো ঈদের সাংগঠনিক কিছু কথাবার্তা, কিছু কালেকশনও হয়। এইসব জিনিস শেষ করে আমরা 9টার সময় নামাজ আরম্ভ করার চেষ্টা করব। নাম্বার 1, আমি এই উপলক্ষে ঈদগাহ কমিটিগুলোর সেক্রেটারি, প্রেসিডেন্ট এরা উপস্থিত ছিলেন। সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো, প্রত্যেক বছর দেখা যায় ট্রাফিক সমস্যা নিয়ে কিছু সমস্যা বিরাজ করে সর্বত্র। বড় বড় ঈদগাহ যেগুলো আছে গ্যাদারিং হয়। তো আরেকটা ব্যাপার হয় এই সঙ্গে, যে এত বেশি গ্যাদারিং আমাদের এখানে, তো ভালো সিজন যদি বৃষ্টি না থাকে তাহলে তো 20-25 হাজার লোক তো হয়ই। এই হিসাবে গত বছর দেখা গেছে কিছু অসুস্থ দেখা দিয়েছে এত মানুষের সমাগমে। তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকের সভায় যে এই করিমগঞ্জ টাউন ঈদগাহ এবং দিল্লিটিলা ঈদগাহে মেডিকেল টিম দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। এবং জলের ব্যবস্থা, জল তো এমনিতেই 3 বার করে দেওয়া হবে এই দিন। যত উৎসব হয় জেনারেলি এভাবে করা হয়। আগামী উৎসবের দিনেও 3 বার করে জল দেওয়া হবে শহর সংলগ্ন এলাকায়। আর জলের এখানে অস্থায়ীভাবে পিএইচি এখানে জলের ব্যবস্থা করবে, যাতে কোনো মানুষ তৃষ্ণার্ত না থাকে। পাশাপাশিভাবে দেউলিটিলাতেও এখানে জনসমাগম হয়, সেখানে করা হবে। আর দেউলিটিলাতে একটা সমস্যা দেখা দিয়েছে, তারা কথা দিয়েছেন, প্রশাসনের থেকে কথা দেওয়া হয়েছে যে এই দেউলিটিলা যাওয়ার রাস্তায় এত বেশি ছোট্ট রাস্তা, কিন্তু এত বেশি ব্যান্ডাররা এখানে বসেন খসড়া সাজিয়ে, এতে বিরাট সমস্যা হয়। এবার যাতে না হয় তারা ব্যবস্থা নেবেন। অনেক সময়
আপনাদের মাধ্যমে তার প্রচার করেছেন। আর তার যে শ্রীবৃদ্ধি হচ্ছে তার জন্য আপনারাও এক অংশে দাবিদার। আপনাদের যদি সেই প্রচারটুকু বাইরে না যেত হয়তো আমাদের এই এত সুন্দর জায়গাটাকে বা এই সুন্দর উৎসবটাকে আমরা যেভাবে সাজাই সেটাকে বাইরের লোক জানতে পারত। পরকীয়া প্রেমের জন্য কাচারের কালাইনের ভৈরবপুরে বিষপান করিয়ে গৃহবধূকে হত্যা, স্বামীর বিরুদ্ধে উত্থাপিত হলো হত্যার অভিযোগ, আটক স্বামী। কাচারের কালাইনে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। পত্নীকে বিষপান করিয়ে হত্যা করার অভিযোগ উত্থাপন হয়েছে শাহিন আহমেদ নামে এক স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামী শাহিন আহমেদের পরকীয়া প্রেমের কথা জেনে যাওয়ার জন্য নিজ পত্নীকে বিষপান করিয়ে হত্যা করেছে শাহিন আহমেদ। অভিযোগ মতে শাহিন আহমেদ অন্য এক মহিলার সাথে দীর্ঘদিন থেকে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িত ছিল। এই কথা তার পত্নী জেনে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রচণ্ড ঝগড়ার সৃষ্টি হয়। গত পরশুদিন এই ঝগড়া ভয়ঙ্কর রূপ ধারণ করে। অভিযোগ, স্বামী শাহিন আহমেদ পত্নীকে বলপূর্বক বিষপান করিয়ে কালাইন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মৃত্যুবরণ করে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া প্রেমের কথা জানার জন্য স্বামী শাহিন আহমেদ নিজ পত্নীকে হত্যা করেছে। এদিকে হত্যার এই অভিযোগ খণ্ডন করে স্বামী শাহিন আহমেদ জানান এটি হত্যা নয়, পরকীয়া প্রেমের অভিযোগ ভিত্তিহীন বলেও জানান অভিযুক্ত স্বামী শাহিন আহমেদ। অন্যদিকে এই সমগ্র ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত শাহিন আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের তদন্তের পর স্পষ্ট হবে এটি আদতে হত্যা না আত্মহত্যা। আমি সকালে 8টার দিকে কাঠমাস্টরে যোগাযোগ করি, গুমলাত কাজও গেছি, বালা রাখিয়া গেছি, মানে একদম দরবার দিয়ে আজকে 3 মাস হয়ে গেছে, কোনো দরবার দিয়ে নিচ্ছে তাই বুঝছেন। জিন্দা থাকতে আইলে খবর পাইলে প্রুফ যদি দেখাইতে পারেন আমি মানিয়ে নিব, আমার আছে। আর আমি তো আমার খাস দিন থাকি নাই, আর বেটির তোর মনের একটা সন্দেহ থাকে, মানে যে কোনো বেটা ছেলে মেয়ে আছে, আমার ছেলে 2টা আছে। পয়েন্টে ওলা জিও সকালে জিও রাতকে ফোন মারছি, ফোন মারিয়া আমার কইছে ওলা ওলা ঘটনা হয়েছে। হওয়ার পরে সকালে 3টার সময় আমার ফোন মারিয়া কইছে আমার কিতা খাবাইছো, খাবাইয়া ওলা ওলা ঘটনা করিয়া এলকো আইয়া বিষ খাইছে, বিষ খাইয়া তো জামাইয়া কইছে ওলা হয়ে গেছে জিনিসটা। ফেসবুকে ফটো একটা আছে, কার ফটো? জিও তার ফটো আর অন্য মেয়ের একটা ফটো, আমার বনি জামাই। আচ্ছা, বনি জামাইয়ের ফটোটা আর অন্য মেয়ের ফটোটা তারা পরকীয়া জিও লিপ্ত হইয়া তারা আমার বোনটি মারপিট করছে ও বিষয় লইয়া। আর ও বিষয় লইয়া মারপিট করার পরে গিয়ে আমার বোনটি খুব বেশি মারছে, মারিয়া রাইকে ওই 3টার সময় 1টার সময় ফোন করিয়া কইছে ওলা ওলা ব্যবহার। বনি জামাইয়ে বনি জামাই 1টার সময় ফোন করিয়া আমার ওলা কইছে, কোয়ার পরে গেলে আমার বনি জামাই কইছে তোমার তানো বইনে কিতা খাই লিছি। আমি কইছি আচ্ছা সকালে আইয়া, রাতকু 1টার সময় আমি গাড়ি হইতাম না, সকালে আইয়া আমি তো দেখ মুখ কিতা হয়েছি। হসপিটাল আইয়ালে আমার বইনে কইছে তাইরে কিতা করিয়া খাওয়াইছে খানির মাঝে সেরে খাবার পরে হসপিটাল আবার পরে মরছে। ডক্টরে কিতা কইছে? ডাক্তারে কইছে কিতা খাইছে, অন্য মেয়ে একটা লোকের লিটারেশন আছে, তাই কিতা প্রতিবাদ করছিল, তাই প্রতিবাদ করে তাইরে মারছে। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মৌন প্রতিবাদ জেলা কংগ্রেসের। গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সম্পাদক তথা সাংবাদিক দিলওয়ার হোসেনকে অনৈতিকভাবে আটকের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ শ্রীভূমি জেলা কংগ্রেসের। প্রতিবাদ কার্যসূচির পর এক সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, গণতন্ত্রের 4র্থ স্তম্ভের উপর আক্রমণ নামিয়ে আনছে বর্তমান হিমন্ত বিশ্ব শর্মাধীন বিজেপি সরকার। 2021 সাল থেকে বিভিন্নভাবে আসাম জুড়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তার অন্তিম পর্যায় হলো অগণতান্ত্রিকভাবে সাংবাদিক দিলওয়ার হোসেনকে গ্রেফতার করা। মহামান্য আদালতের নির্দেশে জামিন দিলেও ফের একবার অন্য একটি মামলায় তাকে আটক করে গণতন্ত্রের 4র্থ স্তম্ভের উপর আঘাত নামিয়ে আনছে বিজেপি সরকার। শুক্রবার মহামান্য আদালত কর্তৃক ফের একবার তাকে জামিন দিলেও এখন পর্যন্ত খোলা আকাশের নিচে আসতে পারেননি সাংবাদিক দিলওয়ার হোসেন। জেলা কংগ্রেস সাংবাদিকদের উপর সংগঠিত হওয়া এই আক্রমণ তথা দুর্ব্যবহারকে কঠোর ভাষায় নিন্দা জানানোর পাশাপাশি যদি দিলওয়ার হোসেনকে খোলা আকাশের নিচে মুক্ত করা না হয় তাহলে ঈদের পূর্বে জেলা কংগ্রেস তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। গণতন্ত্রের 4র্থ স্তম্ভ যাকে আমরা বলি, সেই 4র্থ স্তম্ভের উপর আকস্মিকভাবে আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। বিভিন্নভাবে 2021 থেকে আসামে শাসনের নামে যে শোষণ, যে অরাজকতার সৃষ্টি করা হয়েছে তার অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আজ থেকে কিছুদিন আগে, দুদিন আগে দিলওয়ার হোসেন মজুমদার ক্রস কারেন্টের সাংবাদিককে
অত্যন্ত অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তার করে তাকে জেলে পুরে এবং মহামান্য আদালত জামিন দেওয়ার পর আবার আরেকটি কেস দিয়ে আবার তাকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে ওনার জামিন আবার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওনাকে খোলা আকাশের তলায় আমরা দেখতে পাইনি, ওনাকে রিলিজ করা হয়নি। তো এই যে গণতন্ত্রের উপর, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে আক্রমণ, সেই আক্রমণ কোনো সুবুদ্ধি সম্পন্ন জনগণ, ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মেনে নেবে না। আজকে সমস্ত আসাম রাজ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বরার নির্দেশ মর্মে আমরা করিমগঞ্জ জেলায় জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা প্রতিবাদ কার্যসূচি অনুষ্ঠিত করেছি। মুখে কালা কাপড় দিয়ে লাগিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে প্রকাশ্য রাজপথে আমরা দাঁড়িয়েছিলাম। বন্ধুগণ, আজকে আমরা 6টা থেকে 8টার মধ্যে ওনাকে রিলিজ করা হবে আমি বলে শুনতে পেরেছি। ওনার যিনি উকিল গৌহাটিতে ওনার হয়ে লড়াই করছেন, ওনার সঙ্গে আমার ফোনে আলোচনা হয়েছে। উনি আমাকে বলেছেন যে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে ওনাকে রিলিজ করা হবে। যদি আজকে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে ওনাকে রিলিজ করা না হয়, তবে পরবর্তী কার্যসূচি আমরা আপনাদের কাছে আমরা উপস্থাপিত করব। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই।
কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। স্বাধীনতার 75 বছর পর প্রথমবারের মতো সরকারি অনুদান লাভ করল বদরপুরের এংলাবাজার এলাকার কালীবাড়ি। বদরপুরের হাসানপুর, নয়াটিলা সহ এংলাবাজার এলাকার প্রায় 25টি গ্রামের মানুষ এই মন্দিরে পূজার্চনা করে আসলেও এখন পর্যন্ত মন্দিরের সরকার লাভ করেনি মন্দিরটি। এ নিয়ে জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা আশিস নাথ রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক বিজয় মালাকারকে অবগত করলে বিধায়ক নিজ প্রচেষ্টায় পঞ্চায়েত থেকে অর্থরাশি প্রদান করেন। শনিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিজেপি নেতা আশিস নাথ। বলে পর এই মন্দিরের উন্নয়নকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে তিনি খুবই আনন্দিত। সকলের প্রচেষ্টায় এই মন্দিরের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করেন তিনি। আজকে অত্যন্ত গৌরবান্বিত পুরানা বদরপুর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী মন্দির এংলাবাজার কালীবাড়ি, যে কালীবাড়িতে প্রতি বছর প্রায় 25টা গ্রামের মহিলা পুরুষ সবাই মিলে এসে পূজা অর্চনা করেন। কিন্তু স্বাধীনতার পর আজকের দিন অবধি এই আজকের দিন ছেড়ে আজকের 2 সপ্তাহ আগেও এই কালীবাড়িতে কোনো সরকারি অনুদান পায়নি। এবং আমি ধন্যবাদ জানাবো রামকৃষ্ণনগরের মাননীয় বিধায়ককে, উনার প্রচেষ্টায়। এবং উনাকে যখন আমি বলেছিলাম যে এই এংলাবাজার অঞ্চলটা উত্তর করিমগঞ্জ সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু কালীবাড়ি যে জায়গাটাতে আছে সেই কালীবাড়ির জায়গাটা কিন্তু রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত, কিন্তু উত্তর করিমগঞ্জের 25টা গ্রামের মানুষ মহিলা পুরুষরা মিলে এই কালীবাড়িকে মান্যতা দেয় এবং প্রতি বছর 25টা গ্রামের জনসাধারণ এসে এখানে পূজা অর্চনা করে। তো আজকে সেই রামকৃষ্ণনগরের বিধায়কের অনুপ্রেরণায় বা সাহায্যে যে অর্থরাশি পঞ্চায়েত থেকে স্যাংশন হয়েছে সেটার আজকে আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এই গ্রামবাসী সবাইকে নিয়ে। এবং আজকে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে অন্তর্ভুক্ত হওয়া হাসানপুর জিপির নয়াটিলা গ্রামের সবাই এখানে দেখছেন, আপনারা যারা পুরুষ মহিলারা আছেন সবাই নয়াটিলা গ্রামের মহিলাদের আজকের পূজা অর্চনার দিন ধার্য করা ছিল। সেই হিসাবে আমিও নিজেকে ধন্য মনে করি সবার সাথে এখানে কালীবাড়িতে এসে
ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং মায়ের চরণে পূজা অর্চনা করে মায়ের আশীর্বাদ নিতে সক্ষম হওয়ার জন্য আমি এই অঞ্চলবাসী এবং মায়ের চরণে আবার প্রণাম আমি নিবেদন করি। ধলচড়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক প্রক্রিয়া থেকে বঞ্চিত বহু গরিব পরিবার, বেআইনি কার্যকলাপে অভিযুক্ত জীবিকা সখী। কাছাড় জেলার ধলচড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। গ্রামবাসীদের দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ উপেক্ষা জীবিকা সখী স্বপ্নাধর দেব নিজের বাড়িতে বসে বেআইনিভাবে জিওটেক প্রক্রিয়া পরিচালনা করছেন। এর ফলে প্রকৃত হিতাধিকারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের নাম অন্তর্ভুক্ত করা না হলেও এই প্রকল্পের উদ্দেশ্য ব্যর্থ হবে। তারা অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে পুনরায় সঠিকভাবে জিওটেক প্রক্রিয়া চালু করার দাবি জানান। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা কালাইন ডেভেলপমেন্ট ব্লকের বিডিওর কাছে স্মারকপত্র তুলে দেন এবং অভিযুক্ত জীবিকা সখীকে অন্যত্র স্থানান্তরিত করার দাবি জানান। বাসিন্দা অনেক দুঃখের সঙ্গে বলিতেছি যে বিগত 25 তারিখ থেকে আমাদের জিপিতে জিওটেক শুরু হয়েছে। যখন 25 তারিখ জিওটেক শুরু হওয়ার পর আমি একটা লিস্ট পেয়েছি যে আমাদের জিপিতে যে জীবিকা সখীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে ওনার বাসাতে যাই, যাওয়ার পরে ওনার সঙ্গে আলাপ করে যে আপনি গড়ে গড়ে গিয়ে জিওটেকটা করুন। তখন উনি বললেন, না আমি আমার ঘরে বসে করব, সেটা আমাকে বিডিও স্যার অনুমতি দিয়েছেন। তারপর ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বিডিও স্যারকে ফোন করি, ওনার ঘরে বসি। বিডিও স্যার ফোন করার সঙ্গে সঙ্গে বিডিও স্যার বলেন উনি বলেননি, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিওটেক করবেন। তারপর ওনার স্বামী কোথা থেকে এসে আমাকে আক্রমণাত্মক করে, জীবিকা সখীর নাম স্বপ্নাধর দেব, ওনার স্বামী এবং ওনার ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে নয়, এই এলাকার যতই গণ্যমান্য ব্যক্তিরা ওনার সঙ্গে যোগাযোগ করেছেন সবার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছে। অতএব আমরা সেই বিষয় নিয়ে আমরা বর্তমান বিডিও স্যারকেও একটা মেমোরেন্ডাম দিয়েছি। আজকেও দিনেও আমরা আরেকটি মেমোরেন্ডাম নিয়ে যাব। উনি রাত্রে 12টার সময় মানুষের ঘরে এসে জিওটেক করে যান। ওনার ঘরে সবাইকে ডেকে নিয়ে কিছুটা পয়সার বিনিময়ে ওনার ঘরে মানুষকে ডেকে নিয়ে ওনার ঘরে প্রায় 600 থেকে 700 মানুষকে ওনার ঘরে ডেকে নিয়ে ফটো উঠিয়ে জিওটেক করে ছেড়ে দিচ্ছেন, বলছেন হয়ে যাবে। সেটা আমরা বুঝতে পারছি না যে বর্তমান সরকারের কাছে আমরা সেটা জানতে চাই যে একজন জীবিকা সখীকে দায়িত্ব দেওয়ার পর কি ওনার ঘরে গিয়ে জিওটেক করলেই কি হয়ে যায়? যদি সেরকম হয় তাহলে তো সাধারণ গরিব মানুষগুলো সেই ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন। গুরু 9 নম্বর গুরু দলচড়া পার্ট 1 সকাল 7টা দিক দিয়া হইব। আমি আইছি 2জন মহিলা লইয়া রিজার্ভ লইয়া আইছি। আবার পরে ঘর ঢুকছই, ঢুকা পরে আমার পুরা তাড়া আসলো স্টেশন যাওয়া। আমি গিয়া থাকদা দিলাম, বলে চলোই আমার তো টাইম ওর প্যাসেঞ্জার গাড়ি লিয়া যাইতাম। আমার লাগা ঘরের এই 2জন মেলুক তারা লইছে। আমি বললাম জিওটেক কইছে আমার পরিবার থাকি আমার তান গরো গরো হইছে। তখন আমার ফ্যামিলি থেকে আমার পরিবার আনাইছি পড়াইয়া অন্য গাড়ি রিজার্ভ করাইয়া আনা পরে আমার পরিবারের লোকে আরেকজন আইছে মহিলা। আবার পরে দাদাই আমার কইছেন, দাদা তারা 2জনও আমি পড়ি লাইছি, এখন আমি 12 যাইনি দিয়া তোমার বাড়িত পরশুদিন যাইনি অন্য বই যে এসএসজি গ্রুপের যে প্রেসিডেন্ট সেক্রেটারি বেটি ও তাই বাড়িত বইমু বইলে তোমার গড় সকারে ভিডিও করা লাগে ফটো মারে। এখন এটা কিছু নাই, ঘরে ঘরে সাফে যাই। যারা ফাঁকা বাড়ি আছে, যারা ফাঁকা ঘর আছে তারা পাইছে। আর যিনি যারা ঘর নাই, দরজা নাই, মাটির তলে একবার আমার 10 ভাঙ্গে পড়ে এর বাদে ঘর বানাইতে পারে না, এরা চিন্তা নেই, এরা আইলে কোনো চান্সই হয় না। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে।